নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প মেয়ের বাপ। সেদিন প্রথম বসন্তের বাতাস বহিতেছিল। পথের পাশে গাছের মাথায় নূতন পাতার ভিতর বসিয়া একটা কোকিলও যে না ডাকিয়াছিল এমন নহে, কিন্তু প্রথম প্রিয়ালিঙ্গনের ন্যায় বসন্তের সেই প্রথম সুরভির শ্বাস স্পর্শেই প্রাণটা বেশি মাতিয়া উঠিয়াছিল। যে অমৃতময় স্পর্শে শুষ্ক তরু মঞ্জুরিত হয়, বনের পাখির কণ্ঠে সঙ্গীতের সুধা লহরী ছুটিতে থাকে, মহেশ্বরের ন্যায় মহাযোগীরও যোগভঙ্গ হয়, সে মধুর স্পর্শনে আমাদের মতো সংসার সুখরত লোকের প্রাণ যে শিহরিয়া উঠিবে, তাহাতে আর বিচিত্রতা কি? প্রাণের ভিতর এই নবীন উন্মাদনার ভাব লইয়া যখন ঘরে ঢুকিলাম, তখন সংসার সাগরের একমাত্র সুখতরণী প্রিয়তমা আমার একখানি সদ্য ধৌত বাসে বরবপু সমাবৃত করিয়া চরণে অলক্তক এবং ললাটে একটি মনোমোহিনী টিপ পরিয়া যেন আমারই প্রতীক্ষায় গৃহমধ্যে দাঁড়াইয়াছিলেন এবং বোধহয় মনে মনে ডাকিতেছিলেন, এসো এসো বধূ এসো, আধো আঁচড়ে বসো। আমি একেবারে তাহার সম্মুখে উপস্থিত হইয়া বাম হস্তে তাহার দক্ষিণ অংশ এবং দক্ষিণ হস্তে চিবুকটি ধরিয়া গাহিলাম, আজিল সজনী প্রেমের তরঙ্গে। চিবুক হইতে হাতটা সরাইয়া দিয়া প্রিয়তমা সহাস্যে বলিলেন, রঙ্গ দেখে বাঁচি না, ব্যাপার কি? আমি যাত্রার সুরের অনুকরণ করিয়া বলিলাম, ওই প্রিয়তমে, ওই আমার সংসার সমুদ্রে ঝাঁপ দিবার সুবর্ণ কলস, দেখিতেছ না আজি প্রেমিক জন মনোহর সুমধুর বসন্ত সমীরণ, প্রেমিক প্রেমিকার হৃদয় সরসিতে মিলনানন্দের মধুর তরঙ্গ তুলিয়া। বাধা দিয়া প্রিয়তমা বলিলেন, আজ বুঝি আপিসে কিছু খাওয়া হয়েছে? আমি হাসিয়া বলিলাম, এমন বেশি কিছু না, সাহেবের কাছে সামান্য জলযোগ হয়েছে মাত্র, কিন্তু তাতে তো তৃপ্তি হয় নাই। তাই বসন্তের এই নবীন সন্ধ্যায় আমার তৃষিত হৃদয় চকর তোমার ওই অধর শশধরের। মুখ ফিরাইয়া লইয়া প্রিয়া বলিলেন, যত বয়স হচ্ছে তত রঙ্গ বাড়ছে, যাও। প্রিয়ার নীরস প্রত্যাখ্যানে একান্ত ব্যথিত হইয়া একটি ক্ষুদ্র দীর্ঘশ্বাসে হতাশ হৃদয়ের সুগভীর ব্যথা ব্যক্ত করিয়া বলিলাম, তবে যাই। কোথায় কোথায়? এমন বসন্ত সমাগম প্রফুল্ল সন্ধ্যায় প্রেমিকের উন্মাদ হৃদয় যথায় শান্তি লাভ করে, সেই ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয় সমীরে মধুকরণীকর করম্বিত কোকিল কুজিত কবিত্ব রসবোধ বিহীনা প্রিয়তমা আমার মুখ চাপিয়া ধরিয়া বলিলেন, চুপ, ঠাকুরজি আসছে। বাহির হইতে দিদি ডাকিলেন, হরেন এসেছিস? এসেছি দিদি। ঘটকি ঠাকুরন এসে বসে আছে, 6টার সময় যাবার কথা ছিল। মুহূর্তে বসন্তের মাধুর্য, কবিত্বের উচ্ছ্বাস কোথায় উধাও হইয়া গেল। ঘড়ি দেখিলাম, 6:30। আচ্ছা, এখনই যাচ্ছি। গৃহিণী বলিলেন, মুখ হাত ধুয়ে একটু জল খেয়ে গেলে হতো না? ফিরে এসে সে ব্যবস্থা করা যাবে বলিয়া
আফিসের পোশাকেই বাহির হইলাম। আমার সঙ্গে চলিলেন কন্যাদায় তরণীর একমাত্র কর্ণধার শ্রীমতী ঘটকি ঠাকুরানী। কর্ণধার শব্দ স্ত্রীলিঙ্গে কর্ণধারী হওয়া উচিত, কিন্তু এমন সরস বসন্তে কর্ণধারী লিখিয়া ভাষাটাকে নিরস করিয়া আপনার লম্বকর্ণের পরিচয় দিতে পারিলাম না। বৈয়াকরণিক পাঠক মার্জনা করিবেন। 4.5 কাঠা জমির উপর একখানি দিব্য দ্বিতল অট্টালিকা। বাহিরে একখানি ক্ষুদ্র গৃহ 10 আনা মূল্যের ল্যাম্পের আলোকে আলোকিত। গৃহমধ্যে সেই গৃহেরই উপযুক্ত একখানি ক্ষুদ্র তক্তাপোষ, তাহাতে একখানি শতরঞ্জি পাতা। দেওয়ালে মেলিন্স ফুডের অ্যালমানাক, ব্র্যাকেটে একটি 2.5 টাকা দামের টাইম পিস। তক্তাপোষের উপর বরের পিতা অথবা কন্যাদায়গ্রস্তের অদৃষ্ট বিধাতা গভর্নমেন্টের 25 টাকা পেনশনভোগী শ্রীযুক্ত রামবল্লভ মুখোপাধ্যায় মহাশয় একটি 5 শিকা মূল্যের গড়গড়ায় 10 পয়সা দামের নল লাগাইয়া 4 আনা সেরের বালাখানার তামাকের সুগন্ধি ধূম উৎকীর্ণ করিয়া তাম্রকূট সেবিগণের লোভ উৎপাদন করিতেছিলেন। আমি তাহাকে একটি বড় রকমের নমস্কার করিয়া এবং মৃদুহাস্য সহকৃত একটি ক্ষুদ্র নমস্কার লইয়া তক্তাপোষের এক পার্শ্বে স্থান গ্রহণ করিলাম। তারপর ছেলে দেখার পালা। ছেলে মন্দ নয়, কলিকাতার ছেলে যেমন হয় তেমনই। পরনে চওড়া কালাপাড় ধুতি, প্রাচীনকালে উহাকে শাড়ি বলিত। গায়ে আদ্দির পাঞ্জাবি, পায়ে আলবার্ট শু, মাথায় টেরি, কেবল মুখে বিড়ি বা সিগারেট ছিল না। ছেলেটির নাম সুরেশচন্দ্র। সে সম্প্রতি বিয়ে পরীক্ষা দিয়াছে। পরীক্ষার ফল বাহির হইতে এখনো 2 মাস বিলম্ব। পিতা ইহার মধ্যেই ছেলের বিবাহ কার্যটা শেষ করিয়া লইতে চান। পরীক্ষার ফল বাহির হইলে পাশের তালিকায় যদি ছেলের নাম না থাকে তবে দর কমিয়া যাওয়ার সম্ভাবনা, এই আশঙ্কাতেই বোধহয় তাড়াতাড়ি। ছেলে দেখার পর দর দস্তুর। মুখোপাধ্যায় মহাশয় প্রথমে অনেক ভূমিকা করিলেন, যথা তাহার এখন মোটেই ছেলের বিবাহ দিবার ইচ্ছা ছিল না, কেবল গৃহিণীর অনুরোধেই এত তাড়াতাড়ি। নতুবা পাশের ফলটা বাহির হইলে পানাপুকুরের উকিল নিশ্চিন্তবাবুর নিকট নগদ 5,000 টাকা পাওয়া যাইত, ইত্যাদি। এরূপ ভূমিকা অনেক মেয়ের বাপী শুনিয়া থাকেন। তারপর দরের কথা। মুখোপাধ্যায় মহাশয় গড়গড়ার নলে একটা জোর টান দিয়া একদমে 3,000 টাকা হাঁকিয়া বসিলেন। তাহার এই বড় বাজারি দর শুনিয়া বেতনভোগী কেরানির দুর্বল হৃদযন্ত্রের ক্রিয়াটা যে সহসা স্থগিত হইয়া যাইতে পারে, ইহা বোধহয় তাহার বিবেচনার মধ্যেই আসিল না। কোন বরের বাপী বা সে বিবেচনা করে? ঘটক ঠাকুরানী দরজার সম্মুখেই দাঁড়াইয়াছিলেন। তিনি দন্তরুচি কৌমাদির বিকাশ করিয়া বলিলেন, দেখলেন বাবু, আমি তো আগেই বলেছিলাম খুব কমই হবে। ছেলে তো নয় যেন হীরের টুকরো, কেবল আপনার মেয়েটি দেখে পছন্দ হয়েছে বলেই। ঘটকির বক্তৃতা স্রোতে বাধা দিয়া মুখোপাধ্যায় মহাশয় সহাস্য বদনে বলিলেন, কি জানেন, মেয়েটি ভালো হলেই হলো, টাকায় কি আসে যায়, টাকা তো হাতের ময়লা। এই বয়সে কত টাকা রোজগার করলাম, কত টাকা খরচ করলাম, তারা ব্রহ্ম সনাতনী মা। ওঝি, আর একটা কলকে দিয়ে যাও। তারপর তামাকের ধোঁয়ার সঙ্গে বাজারের চাউলের দর, গয়লার জোলো দুধ হইতে আরম্ভ করিয়া স্বদেশী আন্দোলন, স্বায়ত্তশাসন
বঙ্গ ব্যবচ্ছেদ, পার্লামেন্টে ভারতের কথা প্রভৃতি অনেক প্রসঙ্গেরই আলোচনা হইল। রাত্রি 9টা বাজিয়া গেল। আমি ঘটকির মুখে সংবাদ দিবার আশা দিয়া আর একটি নমস্কার করিয়া এক প্রকার নিরাশ চিত্তে বিদায় গ্রহণ করিলাম। তখন আর বসন্তের বাতাসে তেমন মিষ্টতা ছিল না। গরম বোধ হওয়ায় কামিজের বোতাম খুলিয়া দিলাম। দিদি বলিলেন, আর দেখা দেখিতে কাজ নাই, ওইখানেই ঠিক করে ফেল। আমি শিহরিয়া উঠিলাম। বলিলাম, বলো কি দিদি, 3000 যে? 3000 বলেছে বলেই কি তাই হবে? কত আর কমবে, 2000-এর নিচে তো যাবে না। তার সঙ্গে ধরো আরো 500-700। তেমনি ছেলের যে 3-3টে পাস, 2খানা ভাড়াটে বাড়িও আছে। আমি হাসিয়া বলিলাম, কিন্তু আমার এই বাড়িটুকু যে যাবার জোগাড় হয়েছে। এত টিপু টিপু করলে কি মেয়ে পার হয়? আমি বলিলাম, পার হয় কিনা দেখব। আসছে মাসে দিন কয়েক ছুটি নিয়ে একবার পাড়া গাঁও অঞ্চলে খোঁজ করব। দিদি যেন একটু রাগত ভাবে বলিলেন, যা ভালো বোঝো তাই করো, কিন্তু মনে থাকে যেন মেয়ে 70 মুখে ছাই দিয়ে 12 পা দিয়েছে। দিদি উঠিয়া গেলেন। এবার গৃহিণী আসর জমকাইবার অবসর পাইলেন। তিনি প্রথমেই পঞ্চমে সুর ধরিয়া বলিলেন, পাড়া গায়ে যাবে? পাড়া গায়ে মেয়ের বিয়ে কিছুতেই দেব না। আমি হাসিতে হাসিতে বলিলাম, দোষ কি? তুমি কোথাও হতে এসেছ? আমি জানিতাম পাড়া গিয়ে বলিলেই গৃহিণী চটিয়া যাইতেন। তাহাকে রাগানোই এখন আমার উদ্দেশ্য। আমার সে উদ্দেশ্য সফল হইল। গৃহিণী আহতা ফণিনীর ন্যায় ফোঁস করিয়া উঠিলেন। কুঞ্চিত নাসাগ্রে নথ চক্রটা সবেগে দুলিয়া উঠিল। ভাগ্যক্রমে সে চক্রটা বৈজ্ঞানিকের ক্রমোন্নতিবাদ নিয়মের বশীভূত না হইয়া ক্রমাবনতির পন্থানুসরণ করিয়াছে। অর্থাৎ এই সার্বজনীন উন্নতির যোগে সে আপনার বৃহত্ব ত্যাগ করিয়া বৈষ্ণবের বিনয়ের ন্যায় ক্রমেই ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতম আকৃতি ধারণ করিতেছে। সুতরাং তাহার এই আন্দোলনে সবিশেষ ভীত না হইয়া বরং একটু মৃদু হাস্য করিলাম। গৃহিণী আরো রাগিয়া উঠিলেন। বলিলেন, আমি পাড়াগাঁ হতে এসেছি বলে কি মেয়েটাকে ম্যালেরিয়ার হাতে তুলে দিতে হবে? ম্যালেরিয়ার হাতে তুলে দেব না, একটি বেশ সুপাত্র দেখে তারই হাতে তুলে দেব। পাড়াগাঁয়ে আবার সুপাত্র? আমার মেয়ের বিয়ে দিতে হবে না। আমি হাসিয়া বলিলাম, দুঃখের বিষয় প্রিয়তমে, লোকে না বুঝিয়া মেয়েটাকে আমারও বলিয়া থাকে। শ্লেষের তীব্র স্বরে জর্জরিত হইয়া গৃহিণী উঠিয়া দাঁড়াইলেন। রোষ সংক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, কথা স্ত্রী দেখো, আমার পোড়া কপাল, তাই তোমার সঙ্গে কথা কহিতে আসি। ঝড় অপেক্ষাও দ্রুত বেগে গৃহিণী আমার সান্নিধ্য ত্যাগ করিলেন। গৃহিণীর কপালটা যে পোড়া, ইহা তিনি সপ্তপদীর পর হইতেই বুঝিতে পারিয়াছেন এবং সময়ে অসময়ে আমাকেও বুঝাইয়া আসিতেছেন। সুতরাং তাহার অদ্যকার এই আক্ষেপে আমি কিছুমাত্র বিচলিত হইলাম না, বরং একটু চিন্তা করিবার অবসর পাইয়া একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিলাম। নিরুপমা আসিয়া পাশে বসিল এবং হাতখানি ধরিয়া তাহার ছোট ছোট আঙুল দিয়া আমার আঙুলগুলি নাড়িতে লাগিল। আমি বলিলাম, কি নিরু? নিরু বলিল,
রাত হলো যে বাবা, কখন আহ্নিক করবে, কখন জল খাবে? বালিকার এই স্নেহপূর্ণ আহ্বানে আমার প্রাণটা যেন গলিয়া গেল। কই, আর কেহ তো এ কথাটা স্মরণ করাইয়া দিতে আসে নাই। আমার চোখ দুইটা জলে ভরিয়া আসিল। বলিলাম, হ্যাঁ, এই যাই মা। নীরু তাহার ভাসা ভাসা চোখ দুইটা আমার মুখের উপর রাখিয়া কোমল কণ্ঠে বলিল, কত ভাববে বাবা? কত ভাবিব, এ ভাবনার বুঝি অন্ত নাই। কিন্তু মুখে একটু হাসি দেখাইয়া বলিলাম, ভাবনা কিসের নীরু, কেবল তোকে একটু ভালো ঘরে দিবার জন্যই যা একটু ভাবনা। নীরু উঠিয়া দাঁড়াইল, আমার হাত টানিয়া বলিল, এখন উঠে এসো, সেই কখন 9টার সময় খেয়ে গেছ। গৃহিণীর সহিত বিবাদ বাঁধিলেও শেষে তাহারই জয় হইল। বাড়িখানি বাঁধা দিয়া রামবল্লভ বাবুকে নগদ 1200 টাকা, মেয়েকে 700 টাকার অলঙ্কার এবং জামাতাকে 1650 অর্থাৎ চরণের পাদুকা হইতে ধূমপানের সিগারেট কেসটি পর্যন্ত প্রদান করিয়া বিষম কন্যাদায় হইতে উদ্ধার পাইলাম। গৃহিণীর মুখে হাসি ফুটিল। গৃহিণীর এ জয়লাভটা কুরুক্ষেত্র যুদ্ধে শিখণ্ডীর পশ্চাতে থাকিয়া অর্জুনের জয়লাভের মতো। আসল কথা, সংসারে যদি কিছু আমার ভালোবাসার জিনিস থাকে তবে সে নীরু। সেই ক্ষুদ্র বালিকা কিরূপে যে স্নেহের সুকোমল আকর্ষণে আমাকে বাঁধিয়া ফেলিয়াছিল তাহা আমি ভালো করিয়া বুঝিতে পারি নাই। নীরুকে সুখী করিবার জন্য আমি সর্বশান্ত হইবার সংকল্প করিয়াছিলাম। বাড়ি বাঁধা কোন ছাড়। অনুসন্ধানে জানিয়াছিলাম সুরেশের স্বভাব চরিত্র খুব ভালো, তাহার উপর বিএ পাস, উচ্চ শিক্ষাপ্রাপ্ত। ভাড়াটে বাড়ি লইয়া কলিকাতায় 3খানি বাড়ি। এমন ঘরে মেয়ে যদি সুখী না হয় তবে আর কোথায় হইবে? তাই গৃহিণীর নিকট পরাজয় স্বীকার করিলাম। হাসিতে হাসিতে বাড়ি বাঁধা দিলাম। ভাবিলাম, আমার যাহা হয় হোক, মেয়ের বিষয়ে তো নিশ্চিন্ত হইলাম। বিবাহের 8 দিন পরে মেয়ে আনিতে গেলাম, কিন্তু মেয়ে পাঠাইল না। কারণ জিজ্ঞাসায় বৈবাহিকা মহোদয়া বহু তর্জন গর্জন ও অনুশোচনা সহকারে যে উত্তর করিলেন তাহার সংক্ষিপ্ত মর্ম এই, জামাতাকে 7.5 ভরি সোনার চেন দিবার কথা ছিল, কিন্তু 2.5 ভরির মাত্র চেন দেওয়া হইয়াছে, তাহাও 18 টাকা দরের মরা সোনা। সুতরাং আমি যে দিনে ডাকাতি করিতে পারি এ বিষয়ে তাহাদের কিছুমাত্র সন্দেহ নাই। ডাকাতি করি আর নাই করি, কখন যে 7.5 ভরি চেন দিতে প্রতিশ্রুত হইয়াছিলাম তাহা কিছুতেই স্মৃতিপথে আনিতে পারিলাম না। বাল্যকাল হইতে স্মৃতি শক্তিশালী বলিয়া যে আমার খ্যাতি ছিল, বুঝিলাম বিষম কন্যাদায়ের চাপে সে শক্তিটা সম্পূর্ণ বিলুপ্ত হইয়াছে। আমার মনে থাক বা না থাক, যখন বৈবাহিক বা বৈবাহিকার মনে আছে তখন কথাটা মিথ্যা হইতে পারে না, এবং সেজন্য আমি সম্পূর্ণ দায়ী। এদিকে এখন আমাকে বিক্রয় করিলেও 7 ভরি সোনার দাম পাওয়া যায় কিনা সন্দেহ, কিন্তু গাত্রে কোনো অস্পৃশ্য বস্তু লেপন করিলেও জম ছাড়িবার পাত্র নহে।
মেয়ে পাঠাইবে না শুনিয়া গৃহিণী কাঁদিতে কাঁদিতে বলিলেন, যদি মেয়ে না পাঠায় আমি বিষ খাব। আমি মনে মনে বলিলাম, ও জিনিসটা খাওয়া এখন আমারই অবশ্য কর্তব্য হইয়া পড়িয়াছে, কিন্তু আমি বিষ খাইলে তো বরের মাতা পিতার ঋণ শোধ হইবে না। অগত্যা এ সংকল্পটাকে আপাতত মনোমধ্যেই রাখিয়া দিলাম। বন্ধু বিনোদকে হ্যান্ড নোট লিখিয়া দিয়া 100 টাকা লইলাম এবং সেই টাকা বৈবাহিকার চরণোপান্তে উপহার প্রদান করিয়া অনেক সাধ্য সাধনার পর মেয়েকে লইয়া আসিলাম। 1 মাস পরে বিয়ে পরীক্ষার ফল বাহির হইল। পাশের তালিকাটা 5-7 বার আদ্যন্ত পড়িয়াও তাহার মধ্যে সুরেশচন্দ্র মুখোপাধ্যায়ের নাম খুঁজিয়া পাইলাম না। গৃহিণী আশা করিয়াছিলেন তাহার জামাতা বিয়ে পাশ করিয়া একজন নামজাদা উকিল, অন্তত একটা ডেপুটিও হইবে। কিন্তু হায়, তাহার আশালতায় জলসেচনই সার হইল। তাহাতে ফুল ফুটিলেও ফল ধরিল না। পরীক্ষক রূপ দুষ্ট কীটের দংশনে ফুলটি অকালে ঝরিয়া পড়িল। পরিশেষে জামাতা বাবাজি যখন আমাদেরই 5 জনের মতো কেরানিগিরির উমেদার হইলেন এবং 9টার মধ্যে ভাতে ভাত করিয়া দিবার জন্য মেয়ের উপর তাড়া পড়িবার সম্ভাবনা হইল, তখন গৃহিণীর আক্ষেপের সীমা রহিল না। তিনি নূতন করিয়া তাহার পোড়া কপালটার কথা কয়েকবার শুনাইয়া দিয়া তবে নিরস্ত হইলেন। গৃহিণী নিরস্ত হইলেও আমি চুপ করিয়া থাকিতে পারিলাম না। একে তো আমারই কন্যার জন্মকালীন অশুভ লগ্নাধিপতিটা পরীক্ষকের স্কন্ধে ভর করিয়া জামাতাকে পরীক্ষায় অকৃতকার্য করিয়া দিল এবং নিরুপমাকে সাতিশয় অলক্ষণা বলিয়া প্রচার করিল। তাহার উপর যদি একটা চাকরিও না জুটে, তাহা হইলে বৈবাহিকার তীব্র অনলোদগারে কন্যার সহিত যে আমাকেও ভস্মীভূত হইতে হইবে, তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। অগত্যা বড় সাহেবকে ধরিয়া বসিলাম। জানি না পূর্বজন্মের কোন সুকৃতি বলে সাহেব আমাকে একটু অনুকম্পার দৃষ্টিতে দেখিতেন। সুতরাং আমার প্রার্থনা নিষ্ফল হইল না। সুরেশের চাকরি হইল। বাবাজির গাত্র হইতে তখনও বিশ্ববিদ্যালয়ের গন্ধ দূরীভূত হয় নাই। সুতরাং প্রথম প্রথম তিনি আফিসে বসিয়া নীতি, বিবেক, মনুষ্যত্ব প্রভৃতি লইয়া লম্বা লম্বা বক্তৃতা ঝাড়িতে লাগিলেন। পরিশেষে আমি যখন তাহাকে বুঝাইয়া দিলাম যে এটা সেনেট হাউস নয়, ইহা সম্পূর্ণ সওদাগরি আফিস, এখানে নীতিপাঠের কিছুমাত্র চর্চা হয় না, তৎপরিবর্তে কাক করাক্রান্তির তন্ন তন্ন করিয়া হিসাব হয়, এই হিসাবেই এখানে মনুষ্যত্বের বিকাশ, সাহেবের প্রসন্নতাতেই তাহার স্ফূর্তি এবং বেতন বৃদ্ধি উহার চরম পরিণতি। তখন বাবাজি কতকটা শান্ত হইলেন। সুরেশকে নিজের কাছে রাখিয়া ক্যাশের কাজ শিখাইতে লাগিলাম। বেতন আপাতত 25 টাকা ধার্য হইল। কয়েক মাস পরে সাহেব সুরেশের কাজ দেখিয়া সন্তুষ্ট হইলেন এবং 10 টাকা বেতন বৃদ্ধির সহিত আমার সহকারী ক্যাশিয়ার রূপে নিযুক্ত করিলেন। জামাতার পদোন্নতিতে গৃহিণী নগদ 5 শিকা খরচ করিয়া সত্যনারায়ণের সিন্নি দিলেন। সেদিন সুরেশ আফিসে আসে নাই। কেন আসিল না, তাহার নিজের অথবা বাড়ির কাহারও অসুখ হইল কিনা ভাবিতে ভাবিতে কাজ করিতেছিলাম। এমন সময় বড় সাহেব টাকা চাহিয়া পাঠাইলেন। কাল 5টার পর বারণ কোম্পানির নিকট হইতে বিলের 1200 টাকা আসিয়াছিল।
ব্যাংকে জমা দিবার সময় অতীত হওয়ায় তাহা সিন্ধুকেই রাখা হইয়াছিল। সুরেশ টাকা তুলিয়া রাখিয়া চাবি আমাকে দেয়। আজই ব্যাংকে পাঠাইবার জন্য সাহেব সেই টাকা চাহিতেছেন। আমি উঠিয়া সিন্ধুক খুলিলাম। সিন্ধুক খুলিতেই আমার চক্ষু স্থির। টাকা কোথায়? আমার সর্বশরীর থরথর করিয়া কাঁপিতে লাগিল। কম্পিত হস্তে সিন্ধুকে সর্বত্র তন্ন তন্ন করিয়া খুঁজিলাম, কিন্তু টাকা পাইলাম না। আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। চারিদিক অন্ধকার দেখিতে লাগিলাম। আরদালি আসিয়া সাহেবের জরুরি তলব জানাইল। আমি সিন্ধুক বন্ধ করিয়া কাঁপিতে কাঁপিতে সাহেবের ঘরে ঢুকিলাম। সাহেব লিখিতেছিলেন। লিখিতে লিখিতে মুখ না তুলিয়াই বলিলেন, হরেনবাবু, কাল যে বারণ কোম্পানির বিলের টাকা। সহসা আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, এ কি হরেনবাবু, কি হইয়াছে? আমি মাথায় হাত দিয়া সেইখানে বসিয়া পড়িলাম। রুদ্ধ কম্পিত কণ্ঠে বলিলাম, টাকা নাই। টাকা নাই? সাহেব সবলে টেবিলের উপর চপেটাঘাত করিয়া বজ্র গম্ভীর নাদে বলিয়া উঠিলেন, টাকা নাই? আমি হতবুদ্ধির ন্যায় বসিয়া কাঁপিতে লাগিলাম। কিয়ৎক্ষণ নীরবেই কাটিল। তারপর সাহেব ক্রোধ একটু সংবরণ করিয়া গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিলেন, ক্যাশের চাবি কাহার নিকট ছিল? আমার কাছে। তাহা হইলে অবশ্য তুমি বলিতে পারিবে না যে চোরে ইহা চুরি করিয়াছে। কেমন করিয়া বলিব সাহেব? উত্তম। টাকা কে রাখিয়াছিল? সুরেশ। আরদালির দিকে চাহিয়া সাহেব বলিলেন, সুরেশ বাবুকে বোলাও। সুরেশ আজ আসে নাই। আসে নাই? ওহ গড, আর বোধ হয় আসিবেও না। তুমি জলদি যাও, সুরেশের সন্ধান করো। তুমি ফিরিলে পুলিশে সংবাদ দিব। আমি ঊর্ধ্বশ্বাসে সুরেশের বাটির দিকে ছুটিলাম। নিরুপমা রন্ধনশালায় ছিল। আমাকে দেখিয়া ছুটিয়া আসিল এবং আশ্চর্য হইয়া আমার মুখের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এ কি বাবা যে? আমি হাঁপাইতে হাঁপাইতে বলিলাম, সুরেশ, সুরেশ কোথায়? নিরুপমা শিহরিয়া উঠিল। ব্যগ্র দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া বলিল, কি হয়েছে বাবা? তাহার স্বর উৎকণ্ঠাপূর্ণ। আমি বলিলাম, সর্বনাশ হয়েছে, আপিসের টাকা ভেঙেছে। নীরু কাঁপিতে কাঁপিতে সেইখানে বসিয়া পড়িল। আমি জিজ্ঞাসা করিলাম, সে কোথায়? মুখে আঁচল চাপিয়া ধরা ধরা গলায় নীরু উত্তর করিল, কাল সেই আপিসে গেছে, তারপর তারপর আর ফেরেনি। ফেরেনি? গেল কোথায়? এমন কি আর কখনো হয়? নীরু কোনো উত্তর করিল না, কেবল ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আমার আর বুঝিতে বাকি রহিল না যে হতভাগ্য যুবক অধপতনের চরম সীমায় উপনীত হইয়াছে। হায় উচ্চশিক্ষা! এখন আমার অনেক কথাই মনে পড়িতে লাগিল। একদিন একটা জঘন্য বাড়ির বারান্দায় কয়েকজন যুবকের সহিত যেন সুরেশকে দেখিয়াছিলাম। আর একদিন যেন মদের দোকান হইতে তাহার কণ্ঠস্বর শ্রুত হইয়াছিল। কিন্তু
তখন ভাবিয়াছিলাম যে উহা আমার দেখিবার বা শুনিবার ভ্রম, কিন্তু এখন বুঝিতেছি যে উহা ভ্রম নয়, অতি প্রকৃত ঘটনা। যাহা হোক, সেখানে দাঁড়াইয়া থাকা নিষ্প্রয়োজন বোধে প্রস্থানের উপক্রম করিলাম। সহসা নীরু 2 হাত আমার পায়ের উপর রাখিয়া আকুল কণ্ঠে বলিল, কি হবে বাবা? তাহার সেই আকুল দৃষ্টিতে যেন কত নীরব প্রার্থনা, কাতর দৃষ্টিতে যেন কত অনুরোধ। আমি আর আপনাকে স্থির রাখিতে পারিলাম না। বলিলাম, ভয় নাই নীরু, যেমন করে হোক সুরেশকে বাঁচাবো। নিরুপমা আমার পা ছাড়িয়া দিল। এমন সময়ে গৃহিণী, নীরুর শাশুড়ি ঠাকুরানী, উপরের বারান্দা হইতে আধো তর্জন আধো ক্রন্দনের সুরে বলিয়া উঠিলেন, ওরে বাবা রে, কি জোর চোরের আপিস রে, আমার দুধের বাচ্চা যে কিছুই জানে না রে। ইচ্ছা হইল এই নির্লজ্জাকে বেশ 2-4 কথা শুনাইয়া দিই, কিন্তু আর একবার মেয়ের মুখের দিকে চাহিতেই আমাকে সেই ইচ্ছা দমন করিতে হইল। আমি বাটি হইতে ছুটিয়া বাহির হইলাম। সাহেব জিজ্ঞাসা করিলেন, কি হইল হরেনবাবু? আমি বলিলাম, সাহেব, সুরেশের কোনো অপরাধ নাই, আমি ক্যাশ ভেঙেছি, আমায় পুলিশে দিন। সাহেব একটু হাসিলেন, বলিলেন, হরেনবাবু, তুমি আমাকে এতই নির্বোধ মনে করো? আমি চুপ করিয়া রহিলাম। সাহেব বলিলেন, আমরা কিন্তু হরেনবাবু এমন অবস্থায় জামাইকেও ক্ষমা করিতে পারি না। আমি বলিলাম, আমিও জামাইকে ক্ষমা করি নাই সাহেব, ক্ষমা করেছি মেয়েকে। সাহেব বসিয়া বসিয়া একটু ভাবিলেন, তারপর ধীর গম্ভীর স্বরে বলিলেন, হরেনবাবু, তুমি পুরাতন লোক, আমি পুলিশ হাঙ্গামা করিতে চাহি না। 7 দিনের সময় দিলাম, ইহার মধ্যে টাকাটা অফিসে জমা দিবে। আমাকে বিশ্বাস করে ছেড়ে দেবেন? সে বিশ্বাস না থাকিলে জামিন না লইয়া তোমার হাতে ক্যাশ দিতাম না হরেনবাবু। সাহেবের উদারতা দেখিয়া আমার চোখে জল আসিল। সাহেব বলিলেন, যাও হরেনবাবু, ঈশ্বর তোমার সহায় হউন, যাহাতে তোমার চাকুরি না যায় সেজন্য আমি চেষ্টা করিব। সাহেবকে সেলাম করিয়া বিদায় লইলাম। সুরেশের পিতার নিকট গিয়া সকল কথা বলিলাম। শুনিয়া তিনি বলিলেন, আমার বিশ্বাস হয় না যে সুরেশ চুরি করেছে। যদি করেই থাকে জেলে দাও, তাহাতে আমার আপত্তি নাই। আমারও ইহাতে বিশেষ আপত্তি ছিল না, কিন্তু মেয়েটা মাঝে থাকিয়াই সকল গোল বাঁধাইয়াছে। ভদ্রাসনটি পূর্বেই বাধা পড়িয়াছিল, এক্ষণে বিক্রয় কোবালা দ্বারা সেটাকে মহাজনের সম্পূর্ণ নিজস্ব করিয়া দিয়া যাহা পাইলাম তাহাতে অফিসের দেনা শোধ করিলাম। তারপর একটি ছোট বাড়ি ভাড়া করিয়া সেখানে উঠিয়া গেলাম। সেদিনও ফাল্গুনের শেষে বসন্তের বাতাস বহিতেছিল। রাস্তার পাশের বাড়ির বারান্দায় খাঁচার ভিতর হইতে একটা কোকিল থাকিয়া থাকিয়া ডাকিয়া উঠিতেছিল। দূর হইতে আর একটা কোকিল তাহার ডাকের উত্তর দিতেছিল। যে রাস্তায় সুরেশদের বাড়ি
তাহার মোড় ফিরিতেই উহাদের বাড়ি ঝিকে দেখিতে পাইলাম। আমাকে দেখিয়া ঝি যেন থমকিয়া দাঁড়াইল। আমি তাহার নিকটে গিয়া বলিলাম, সব ভালো তো ঝি? ঝি বলিল, আমি আপনাদের ওখানেই যাচ্ছিলাম। কেন? বৌদিদির বড় অসুখ। আমার বুকটা কাঁপিয়া উঠিল। ব্যস্ততার সহিত জিজ্ঞাসা করিলাম, কার? নিরুপমার? কি অসুখ? ঝি কোনো উত্তর করিল না, রাস্তার দিকে মুখ ফিরাইয়া লইল। আমি সন্দেহে আশঙ্কায় অস্থির হইয়া পুনর্বার জিজ্ঞাসা করিলাম, কি অসুখ ঝি? ঝি এবার যেন কষ্টে উত্তর করিল, বলিল, অসুখ কি আর বলবো বাবু, আমরা গরিব লোক। আমি স্থান কাল পাত্র সব ভুলিয়া গেলাম। উন্মাদের ন্যায় ছুটিয়া গিয়া ঝির হাত দুইটা চাপিয়া ধরিলাম। বলিলাম, সত্য বলছি, কি হয়েছে? ঝি হাত সরাইয়া লইয়া চারিদিকে একবার সতর্ক দৃষ্টিক্ষেপ করিয়া বলিল, কি আর বলবো বাবু, কদিন তো দাদাবাবু ঘরে আসেননি, তারপর কাল হঠাৎ রাত্রে ঘরে এলেন, এসেই বৌদিদিকে গয়না চান। বৌদিদি বুঝি তা দিতে চায়নি না কি বলেছিল, এই আর কি। নেশার ঝোঁকে এমন মার মেরেছে। হ্যাঁ, মেরেছে? আমার নিরুকে মেরেছে? মারধরটা ইদানিং প্রায়ই চলতো, তবে কাল যেমন হয়েছে এমনটা একদিনও হয়নি। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিলাম, এখন কেমন আছে? নিঃশেষটুকু আছে, জ্ঞান নেই। একবার যখন জ্ঞান হচ্ছে তখন কেবল বাবা গো বাবা গো বলে ডাকছে। ডাক্তার বলেছে আজকে রাতটা কাটলে হয়। আমি আর দাঁড়াইতে পারিলাম না, কাঁপিতে কাঁপিতে রাস্তার উপর বসিয়া পড়িলাম। বসন্তের বাতাস হু হু করিয়া মাথার উপর দিয়া বহিয়া যাইতে লাগিল। তাহার সঙ্গে দূর হইতে একটা ক্ষীণ কণ্ঠের ব্যথিত স্বর ভাসিয়া আসিয়া কানে বাজিতে লাগিল, বাবা গো বাবা গো। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।